হাই ফ্রেন্ডস, আমি সৌম্যদীপ মাইতি। আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান। আজকে আমি প্রচণ্ড খুশি যে আমাদের 5 নম্বর বই কিন্তু মার্কেটে লঞ্চ করতে চলেছে। ওকে, ছাপাতে দিয়েছি, মার্কেটে খুব শীঘ্রই লঞ্চ করবে। বইটার নাম কি? বাংলা সাহিত্যের নতুন দিগন্ত, অনুবাদ ও অনুষঙ্গ। ওকে, ছবিটা দেখে নিন একবার। এই দেখুন, আমাদের 5টি বই হলো এটা নিয়ে। ওকে, প্রথম হচ্ছে বাংলা সাহিত্যিক চৈতমালা আধুনিক যুগ, মানে 9 সিলেবাস এখানে আধুনিক যুগ থেকে কভার করা। তারপর হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস, প্রাচীন ও মধ্যযুগ। এটা হচ্ছে প্রাচীন ও মধ্যযুগের টপিক, শুধুমাত্র এসএলএসটি আর এমএসসি সিলেবাস কমপ্লিট করা, নবম দশম শ্রেণী। আর বাংলা সারথি, এই বইটা অনেকে খোঁজ করছিলেন কিন্তু পাচ্ছিলেন না, তো আজ থেকে প্রি বুকিং শুরু হলো। 5-6 দিন পর কুরিয়ার করা হবে, ছাপতে দিয়েছি। আজ থেকে মানে প্রি বুকিং শুরু হলো। এই বাংলা সাহিত্য হচ্ছে আধুনিক যুগ, মধ্যযুগ এবং প্রাচীন যুগের চ্যাপ্টার ভিত্তিক এমসিকিউ ভার্সান। ওকে, সর্বনিম্ন 50টা, সর্বোচ্চ 200টা, অ্যাভারেজ 90টা করে প্রশ্ন রয়েছে ওখানে। তারপর ধরুন বাংলা অল ইন ওয়ান, এটাও আউট অফ স্টক হয়ে গেছে, এই জন্য মানে 3 দিন ভিডিও বানাতে পারিনি, কারণ এটা এত বুকিং চলছিল বাংলা অল ইন ওয়ানটা, এটা কিন্তু আউট অফ স্টক। ঠিক আছে, তো বাংলা অল ইন ওয়ানটা আবার আজ থেকে প্রি বুকিং শুরু হলো। আর সর্বোপরি বাংলা সাহিত্যের নতুন দিগন্ত, অনুবাদ অনুষঙ্গ, এসএলএসটি এমএসসি প্র্যাকটিসের সাজেশান। ঠিক আছে, তো এই হচ্ছে মোট 5টা বই আমাদের। ছবি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, সবাই স্ক্রিনশট করে রাখুন। আপনাদের যে বইটা দরকার হবে আমাকে বলবেন। তবে বাংলা সাহিত্যের চৈতমালা আধুনিক যুগ আর বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ, এই দুটো বই স্টকে আছে। আপনারা আজকে পেমেন্ট করলে কালকের মধ্যে এটা কুরিয়ার করে দেওয়া হবে পোস্ট অফিস মারফত। আর বাংলা সারথি, বাংলা অল ইন ওয়ান আর অনুবাদ অনুষঙ্গ, এই 3টা বই যারা নিতে চান তারা আমার নাম্বার দিয়ে দেবো, ওই নাম্বার যোগাযোগ করবেন। আজকের মধ্যে বা কালকের মধ্যে প্রি বুকিং করতে হবে। বইটা কিন্তু 5-6 দিন পর পাবেন। ঠিক আছে, মানে 5-6 দিন পর কুরিয়ার করা হবে, স্টকে নেই। আমাদের কিন্তু দেরি করবেন না, হয়তো ভাবছেন যে স্টকে এসে আবার বুকিং করবো, তাহলে বুঝতে পারবেন যে আমাদের কী অবস্থা। ওরকম অনেকে ভেবেছিল অল ইন ওয়ান আউট অফ স্টক হয়ে গেছে। ঠিক আছে, আধুনিক যুগ মধ্যযুগ স্টকে ছিল না, স্টকে নিয়ে এসেছি। সাউথে আউট অফ স্টক ছিল, বেরাবে তার আগে, মানে বেরাতে বেরাতে স্টক শেষ হয়ে যাবে। সবারই অনুবাদ সঙ্গ অলরেডি অনেকেই বুকিং করে নিয়েছে, কাল রাত থেকে বুকিং চলছে। খাতায় কলমে আজ 10টা থেকে বুকিং হওয়ার কথা, কিন্তু কাল রাত থেকে অনেকে বুকিং করে নিয়েছে। তো স্ক্রিনশটটা করে রাখুন। এবার নাম্বার আমি বলে দেবো, সেই নাম্বারে যোগাযোগ করে নেবেন, আমার যে নাম্বারটা আছে। ওকে, তো চলুন আজকে যে অনুবাদ অনুষঙ্গটা বেরিয়েছে ওটাকে ডেমো দিতে বলেছিলেন, সূচিপত্র দিতে বলেছিলেন। তো দেখুন সূচিপত্রে কী কী আছে। আমরা এটাকে 4 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ভারতীয় সাহিত্য, প্রথম অধ্যায়। হ্যাঁ, সেখানে কালিদাস আছে, শূদ্রক আছে, কবির আছে, ভানুভক্ত আচার্য, আল্লামা মোহাম্মদ ইকবাল, মুন্সি প্রেমচন্দ্র, গোপীনাথ মহান্তি, অমৃতা প্রীতম, বিজয় তেন্ডুলকর আর আয়েপ্পা পানিকর। ঠিক আছে, তারপর দ্বিতীয় অধ্যায় ভাগ করেছি আন্তর্জাতিক সাহিত্য। এখানে 10টার সঙ্গে অ্যাড হয়েছে ম্যাক্সিম গোর্কি, 11-12 পড়েছিল, তো 11টা আছে এখানে। উইলিয়াম শেক্সপিয়ার, জোয়ান ভোলফগাং ফন গোটে বা গেটে, লিও টলস্টয়, গিদ্দ মুপাসা, আন্তন চেখভ, টি.এস. এলিয়ট, আর্নেস্ট মিলার হেমিংওয়ে, ল্যাংস্টন হিউজ, পাবলো নেরুদা, গাব্রিয়েল গার্সিয়া মার্কেস আর লাস্টে ম্যাক্সিম গোর্কি। ওকে, তারপর দেখুন তৃতীয় অধ্যায়, এই দুটো তথ্য গেল। অনেকে প্র্যাকটিস করতে চান বা প্রশ্ন পেতে চান, তাই না? তো তৃতীয় অধ্যায় দেখুন, প্রত্যেকটা 20টা করে অনুশীলনপত্র আছে। দেখুন অনুশীলনপত্র 1, 2, 3, একদম 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, এই লাস্ট অনুশীলনপত্র 26 পর্যন্ত কিন্তু দেওয়া আছে, মানে 520টা প্রশ্ন আপনারা এখান থেকে পেয়ে যাবেন। লাস্ট একদম সর্বোপরি যে ভাগ করেছে একদম মাখনের মতো তথ্য, চতুর্থ অধ্যায় বিবিধ তথ্য। এখানে কী কী আছে? ভারতীয় কবি সাহিত্যিকদের পরিচয়, ভারতীয় সাহিত্য মানে কোন কোন ভাষার কোন কোন কবি বা লেখক আছে সেটা পরীক্ষায় পড়ে 1 নাম্বার। পাশ্চাত্য কবি সাহিত্যিকদের পরিচয় মানে আন্তর্জাতিক সাহিত্য, যে কারা কারা কোন দেশের কবি ছিলেন সেইগুলো থেকে একটা পড়ে। বাংলা সাহিত্যে ইউরোপীয় প্রভাব মানে হচ্ছে কার কোনটা নামে ডাকা, যেমন বাংলার এলিয়ট বলা হয় বিষ্ণু থেকে, বাংলার শেলি বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে, বাংলার ডিকেন্স শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে, বাংলার স্কট বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। এরকম অনেকে জানেন না, সেই তথ্যগুলো একত্রিত করা আছে। আর কবি সাহিত্যিকদের সম্পূর্ণ নাম ও ছদ্মনাম। দেখুন ছদ্মনাম তো অনেকেই আছে, মানে যাদের সম্পূর্ণ নাম পাওয়া গেছে তাদের যদি ছদ্মনাম থাকে সেগুলো আমরা দিয়েছি। নোবেল পুরস্কার তালিকা মানে যারা নোবেল পুরস্কার পেয়েছিল, আর শেক্সপিয়ারের 3য় পর্বে ট্র্যাজেডি নাটক ও তার ব্যাপারে উল্লেখযোগ্য চরিত্র কিন্তু এখানে দিয়েছে। ঠিক আছে, চতুর্থ অধ্যায় বইটা কিন্তু 207 থেকে 8 পেজের বই, তথ্য লাস্টে দেওয়া আছে। 50 থেকে 51টা বই থেকে আমরা তথ্য সংগ্রহ করে দিয়েছি। হ্যাঁ, অনেকে চাইছিলেন যে 350 পেজ কী করে পড়বো, আধুনিক যুগ মধ্যযুগ এগুলো ব্যাকরণ 1000 পেজ মানে 2000 পেজ করে যদি পড়ি, তাহলে অনুবাদ সংখ্যা যে বাজারে বইগুলো বেরিয়েছে ভালো বই তো নয়, সালটাল ভুলে ভরা, 350 পেজ 400 পেজ কী করে পড়বো, সংক্ষেপে একটা বই বের করুন। তো আমরা 150 পেজের বই চেষ্টা করেছিলাম, 150 পেজ হয়নি,
207 থেকে 8 পেজের বই হয়ে গেছে। তবে সংক্ষেপে 1 মাসে আপনারা ভালো করে শেষ করতে পারেন। যেভাবে ছক করা আছে লাস্টে, আমি গ্যারান্টি দিচ্ছি কোনো বইতে পাবেন না, একদম গ্যারেন্টি, ঠিক আছে। আচ্ছা, এবার দেখুন, যারা এই বইটি বুকিং করতে চান যে কোনো বই, তারা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8768830230 নাম্বার যোগাযোগ করবেন, ঠিক আছে। আবার বলছি, যারা এই সব বইগুলো ছবি দেখালাম, এই যে সব বইগুলো, হ্যাঁ, আধুনিক যুগ, মধ্যযুগ, বাংলা সারথি, বাংলা অল ইন ওয়ান, অনুবাদ অনুষঙ্গ, তো বলে দিচ্ছি বাংলা সাহিত্যিক চৈতমালা, আধুনিক যুগ, আর বাংলা সাহিত্যের ইতিহাস, প্রাচীন ও মধ্যযুগ আজকে বুকিং করলে কালকে ছেড়ে দেবো। আর বাংলা সারথি, বাংলা অল ইন ওয়ান, অনুবাদ অনুষঙ্গ বইগুলো বুকিং করলে কিন্তু 5-6 দিন পর ছাড়া হবে। আগে বুকিং করবেন, ভাববেন না যে পরে বুকিং করবো, তাহলে কিন্তু আউট অফ স্টক হয়ে যাবে, কারণ অল ইন ওয়ানও কিন্তু আউট অফ স্টক হয়ে গেছে, ঠিক আছে। 5-6 দিন পরে 3টা বই পাওয়া যাবে। ওকে, বইটা স্ক্রিনশট করে রাখবেন। তো দেখুন, একটা ডেমো দিচ্ছি। আজ ডেমো হচ্ছে বিজয় তেন্ডুলকার। হ্যাঁ, বারবার যারা বইটি বুকিং করতে চান তারা আমার 8768830230 নাম্বার যোগাযোগ করে নেবেন। নাম্বারটা খুব সুন্দর করে দেওয়া আছে, হ্যাঁ, আর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। প্রত্যেকটার আমার দেখুন জন্ম আর মৃত্যু থাকেই। হ্যাঁ, জন্ম মৃত্যু দিয়েছি। দেখুন, মারাঠি থিয়েটারের অ্যাংরি ইয়ং ম্যান, মানে আমরা প্রত্যেকটার উপাধি দিয়েছি। তো জন্ম হচ্ছে 6 জানুয়ারি 1928, মৃত্যু হচ্ছে 19 মে 2008। প্রত্যেকটা আমার তথ্য কিন্তু জন্ম মৃত্যু আগে উপরে দিয়ে দিয়েছি। হ্যাঁ, সেটা কোনো বইতে পাবেন না। আর একটা করে আমরা হেডলাইন্স দিয়েছি, মারাঠি থিয়েটারের অ্যাংরি ইয়ং ম্যান, ঠিক আছে। এবার দেখুন, জন্মকাল দিয়েছি, কোথায় জন্মগ্রহণ করেন, পুরো নাম দিয়েছি, বিজয় ধোদপন্থ তেন্ডুলকার বা বিজয় ধন্দপন্থ তেন্ডুলকার। হ্যাঁ, বিশেষ উপাধি কী কী পেয়েছিল সব দিয়েছি এখানে। তার সাহিত্যকর্মের সংখ্যা দেখুন, হ্যাঁ, পূর্ণদৈর্ঘ্য 27টি নাটক, একাঙ্ক নাটক 25টি, 9টি উপন্যাস। অনেকে বলে তার 2টি উপন্যাস, হ্যাঁ, কাদম্বরী এক, কাদম্বরী দোন, কিন্তু না, তার 9টা উপন্যাস। ভালো করে বুঝুন, তারপর 3টা উপন্যাসের আমরা খোঁজ পেয়েছি, এবং 6টা উপন্যাসের খোঁজ পাইনি। হ্যাঁ, 9টা উপন্যাস কিন্তু, 2টি জীবনী, এবং অনুদিত নাটক হচ্ছে 5টি ছোট গল্প সংকলন, 16টি শিশুনাট্য, 5টি সাহিত্য প্রবন্ধ, সামাজিক সমালোচনার খণ্ড লিখেছেন। সব গবেষণামূলক বই থেকে তথ্য, ঠিক আছে। যা কিছু প্রথম দেখুন, তার প্রথম নাটকের নাম কি, গৃহস্থ বা গৃহস্থী, 1955। এটা কিন্তু অনেক বইতে 47 আছে, আমি দেখেছিলাম, কিন্তু এগুলো ভুল। আমি হয়তো 47 হবে, কিন্তু গবেষণামূলক বই দেখলাম এটা 1955 হবে। ওকে, আর ইংরেজি ভাষায় তার প্রথম নাটক হচ্ছে হিজ ফিফথ ওমেন, 2004 হচ্ছে প্রকাশকাল। ওকে, বিশেষ কৃতিত্ব দেখুন, তিনি মারাঠি থিয়েটারে নব্য নাট্যরীতির প্রথম নাট্যকার। এর আগে অনুবাদের সঙ্গে তো বই বেরিয়েছে, কিন্তু সেইগুলো কিছু কিছু সাল ভুল আছে। আর দ্বিতীয় কথা, সেইগুলো হচ্ছে সব এত গেজানো, সেই সব তথ্য মনে রাখতে মাথা ছিট হয়ে যাবে। হ্যাঁ, আর এরকম সাজানো নেই। আমরা যেভাবে সাজিয়ে দিয়েছি, গ্যারান্টি দিচ্ছি কোনোভাবে সাজানো পাবেন না। হয়তো কষ্ট হয়েছে সত্যি কথা বলতে, এই মানে 1 মাস আমরা রাত্রি মানে ভোর 4টা-5টায় ঘুমিয়েছি, ঘুম হয়নি, আবার 3 ঘন্টা ঘুমিয়ে উঠে গেছি। এপাশে বই বুকিং, এপাশে বই লেখা, পুরো মাথা খারাপ করে দিয়েছে। তো মৃত্যুসাল, কোথায় মারা গেছেন, সব দেওয়া আছে। কিছু তথ্য দেখুন, যে তিনি হচ্ছে মারাঠি ভাষার লেখক ছিলেন। তার লেখা ছাপার একটি রূপক নাটক সুন্দর করে দেওয়া আছে। শান্ততা কোর চালু হয় নাটকটি রঙ্গায়ণ নামক একটি নাট্যদলের জন্য লেখা হয়েছিল, এবং প্রথম মঞ্চস্থ হয়েছিল 1968 সালে। হ্যাঁ, তার ঘসিরাম কোতোয়াল একটি রাজনৈতিক ব্যঙ্গাত্মক নাটক। নাটকটি 18 শতকের মারাঠা রাজ্যের পটভূমিতে রচিত। খুব সুন্দর করে তথ্য দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমাদের বইতে বহু ছক ব্যবহার করা আছে, যে ছকগুলো আপনি গ্যারান্টি দিচ্ছি কোনো বইতে পাবেন না। মানে এমনি গ্যাটানো পাবেন, ছক আকারে পাবেন না। আমরা কিন্তু সংক্ষিপ্ত পরিসরে ছকের আওতায় নিয়েছি, ঠিক আছে। রচনা বলি, তার নাটকের তালিকা। ওকে, দেখুন, ফার্স্ট নাটক গৃহস্থ বা গৃহস্থী 1955, এটি প্রথম নাটক। এটি বিশেষ উল্লেখযোগ্য নাটক নয়, প্রথম নাটক হলেও কিন্তু উল্লেখযোগ্য নয়, ঠিক আছে। তা গৃহস্থীর প্রথম নাটক। সীমন্ত 1955, দেখুন, একদিকে নাটক, একদিকে চরিত্র, একদিকে বিশেষ তথ্য। হ্যাঁ, মানে যেভাবে মনে রাখতে সুবিধা আপনাদের, যেগুলো মেন মেন চরিত্র সেগুলো দিয়েছি। দেখুন, মতপুরা, শ্রীধর, এগুলো তার শ্রীমন্ত নাটকের চরিত্র। দেখুন, দ্বিতীয় নাটক গর্ভবতী উচ্চবিত্ত পরিবারের মেয়ে, হ্যাঁ, মতপুরাকে রক্ষা করতে নিম্নবিত্ত শ্রীধরের আগমন ঘটেছিল এখানে। তার দুটো চরিত্র পেয়ে গেলাম, ঠিক আছে। তা দেখুন, মানুষ না বাঁচে বেদ 1956, সালগুলো কিন্তু পড়তে হবে না, কিন্তু প্রথম দ্বিতীয় সালগুলো পড়তে হবে, আর শ্রেষ্ঠগুলো পড়তে হবে। যেমন গৃহস্থ, শ্রীমন্ত, সালগুলো পড়তে হবে। মানুষ না বাঁচে বেদ সাল পড়তে হবে না। তাহলে দেখো, মি জিঙ্কালো মি হারলো 1963, আমি জিতেছি আমি হেরেছি। হ্যাঁ, এটা এক সাধারণ মানুষকে নিয়ে লেখা এই নাটক, যার বাসনা অভিনেতা হওয়ার। তো রাত্র, নরনারী হৃদয়ের উন্মোচন এখানে রয়েছে। 4 দিবস, চাকরি চলে যাওয়া মেয়ের বেদনাকে ফুটে তোলা হয়েছে। তো বলি, তার একটি মনস্তাত্ত্বিক নাটকের নাম লিখুন, কী হবে? বলি হচ্ছে তার একটি মনস্তাত্ত্বিক নাটক, ঠিক আছে। তাহলে দেখো 6 নম্বর, দম্ভ দীপচা মোকাবলা 1968,
এই নাটক নাট্যকারকে প্রতিষ্ঠিত করে। এই নাটকে ভারতবর্ষের যথাযথ চিত্র ফুটে উঠেছে। ওকে, তারপর দেখো শান্তদা কোট চালু আয়ে, অনেক চরিত্র আছে, এখানে ছকে দিতে পারিনি, কিন্তু আমাদের প্রশ্নের চরিত্রগুলো পেয়ে যাবে। ঠিক আছে, শান্তদা কোট চালু আয়ের অনেক চরিত্র আছে, বারবার বলছি, সেগুলো এখানে দিতে পারিনি, কিন্তু সেগুলো হচ্ছে আমাদের যে মানে প্রশ্ন ভাণ্ডার, সেগুলো পড়বে। অনেক অনেক তথ্য পড়ে প্রশ্ন পড়বে না তা কিন্তু নয়, তথ্যও পড়বেন প্রশ্ন পড়বেন, কারণ অনেক প্রশ্ন তথ্যে আছে, অনেক প্রশ্ন কিন্তু প্রশ্নে আছে, অনেক তথ্য আছে এগুলো তো প্রশ্নে নেই, অনেক প্রশ্ন আছে এগুলো তো তথ্যে নেই। ঠিক আছে, তাই তথ্য প্লাস প্রশ্ন যদি পড়ে 95% এই বইতে কমন না পান, আমাকে বলবেন যে কমন আসেনি। ঠিক আছে, 95% কমন পাবেন এখান থেকে, মানে একটা বাদে সব কমন পেয়ে যাবেন, হয়তো সবই কমন পেয়ে যেতে পারেন। শান্তদা কোট চালু আহে 1968, একটা চরিত্র দেখুন লীলা ব্যানারে বা মিস ব্যানারে। ঠিক আছে, দেখুন সামাজিক বিচারের প্রতিচ্ছবি এখানে উঠে এসেছে। এই নাটকের মাধ্যমে বিজয় তেন্ডুলকরের খ্যাতি সারা দেশে ছড়িয়ে পড়ে। তাহলে কোন নাটকের মাধ্যমে বিজয় তেন্ডুলকরের খ্যাতি সারা দেশে ছড়িয়ে পড়ে? তো শান্তদা কোট চালু হয় 1968। ঠিক আছে, এখানে লেখকের সমাজ চেতনা, যৌন মনস্তত্ত্বের নিপুণ বিশ্লেষণ, হৃদয়ের প্রকাশ, সব কিছুই খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। দেখুন তথ্য তো অনেক আছে, কিন্তু মেন মেন তথ্য, বাছাই করা তথ্য কোনো বইতে পাবেন না, সব গেজানো আছে। তাও দেখুন 10 নম্বর অসি পাখরে এতি, হ্যাঁ, অরুণা সরু হচ্ছে নাটকের চরিত্র। এই নাটকের সহজ আন্তরিক গল্প তুলে ধরা হয়েছে। তাহলে গিধাড়ে মারাত্মক ইম্পর্টেন্ট। এ সালে কিন্তু অনেক বইতে 1971 আছে, কিন্তু 1970 হবে। গিধাড়ের সাল কিন্তু 1971 হবে না, গ্যারান্টি 1970 হবে, সবাই 70 করবেন। ঠিক আছে, এটা অন্য বইতে ভুল আছে। চরিত্র দেখুন সখারাম, রমাকান্ত, উমাকান্ত, মানিক, আর রমা হচ্ছে উল্লেখযোগ্য চরিত্র। এই নাটকটি অন্যতম জনপ্রিয় নাটক। ওকে, এই আধুনিক ভারতীয়ের জীবন অঙ্কিত হয়েছে এখানে। শ্লোভ, হিংসা, বর্বরতা এই নাটকে রয়েছে। এটা কিন্তু কমন এসেছিল মাদ্রাসা পরীক্ষায়, যে কোন নাটকে শ্লোভ, হিংসা, বর্বরতা রয়েছে, তো গিধাড়ে। ঠিক আছে, 1970 হবে, 71 কিন্তু হবে না। তাহলে দেখুন সখারাম বাইন্ডার 1972। ওকে, নিজ চরিত্রে সখারাম একজন বই বাঁধাইকারী ব্যক্তির যৌন কামনা ও বিকারকে কেন্দ্র করে এই নাটকটি লেখা হয়েছে। এই নাটকটি নিয়ে বিতর্ক দেখা দিয়েছিল। তা কোন নাটকটি নিয়ে বিতর্ক দেখা দিয়েছিল? সখারাম বাইনটা 1972। ওকে, তারপর দেখুন ঘাসিরাম কোতোয়াল। ঠিক আছে, 1973। এটা কিন্তু অনেক বেতন 1972 আছে, অনেক বেতন 1973 আছে, কিন্তু 1973 হবে, গ্যারান্টি দিচ্ছি। 72 কিন্তু হবে না, গবেষণামূলক বইয়ের সাল চ্যালেঞ্জ করতে পারেন, এটা 1972 হবে না। ঘাসিরাম কোতোয়াল 1973 হবে। ঠিক আছে, কারণ বিভিন্ন গবেষণামূলক বইতে তথ্যগুলো নেওয়া হয়েছে। তো দেখুন ঘাসিরাম, নানা ফড়নবিস, গৌরী এর উল্লেখযোগ্য চরিত্র। ইতিহাসের ঘটনাকে কেন্দ্র করে এই নাটকটি লেখা হয়। ঠিক আছে, সব তথ্য পাশে দেওয়া আছে। তাদের কমলা 1980, কমলা সরিতা জয়সিং হচ্ছে উল্লেখযোগ্য চরিত্র। ভারতবর্ষের অর্থনৈতিক ও সামাজিক শোষণের এক নির্মম চিত্র এখানে আছে। নারী কেনা বেচার মতো কুৎসিত প্রথার উল্লেখ এই নাটকে আছে। তাহলে দেখুন মিত্রাচ্ছি গোষ্ঠী রোহিণী চরিত্র একটা, এক সমকামী নারীর কাহিনী এখানে রয়েছে। কন্যাদানটা খুব ইম্পর্ট্যান্ট, 1983। ঠিক আছে, অরুণ আর জ্যোতি এই নাটকের 5টি উল্লেখযোগ্য চরিত্র আছে, সেগুলো আমাদের প্রশ্নে দেওয়া আছে। 5টি চরিত্র এখানে ধরবে না বলে দিইনি, কিন্তু 5টি চরিত্র প্রশ্ন দেওয়া আছে, প্রশ্ন দিয়ে করে নেবেন। ঠিক আছে, কন্যাদান হচ্ছে 1983 প্রকাশকাল। দুই উল্লেখযোগ্য চরিত্রের নাম কি? অরুণ আর জ্যোতি, এটা ইম্পর্টেন্ট আছে। জাতপাত ভিত্তিক সমাজ ব্যবস্থাকে কেন্দ্র করে এই নাটকটি লেখা হয়েছে। ঠিক আছে, তারপর দেখুন এনকাউন্টার ইন উম্বুকল্যান্ড। তারপর দেখুন দ্য মাসিয়ার, হ্যাঁ, আর একটা হচ্ছে সাফার, 1991 প্রকাশকাল। ঠিক আছে, সাফার হচ্ছে 1991। পরীক্ষায় আসে যে বিজয় তেন্ডুলকরের লেখা একটি রূপনাটকের নাম কি? তো বিজয় তেন্ডুলকরের লেখা একটি রূপনাটক হচ্ছে সাফার, 1951। তাদের ইংরেজি ভাষায় লিখিত নাটক, তিনি কোন কোন মানে ইংরেজি ভাষায় কোন নাটকটা লিখেছিলেন? 1 নম্বর হচ্ছে হিজ ফিফথ ওম্যান। ঠিক আছে, হিজ ফিফথ ওম্যান, এটি হচ্ছে ইংরেজি ভাষায় লিখিত নাটক। তার ত্রয়ী রচনার নাম কি? তার ত্রয়ী রচনার নাম হচ্ছে বেবি, কমলা এবং দ্বন্দ্ব। ওকে, বিজয় তেন্ডুলকরের লেখা ত্রয়ী রচনার নাম কি? বেবি, কমলা এবং দ্বন্দ্ব, তার ত্রয়ী রচনা। ওকে, তা দেখুন কী কী অনুবাদ করেছে, এটা অনেক কিছু অনুবাদ করেছে, কিন্তু সংক্ষেপে দেওয়া আছে। প্রশ্নে অনেক কিছু দিয়েছি, কিন্তু তথ্যগুলো সংক্ষেপে দিয়েছি, কারণ নাহলে মাথা ক্র্যাক হয়ে যাবে, এমনিতেই তথ্যগুলো হজম করতে পারবেন না, আর 1 মাস বাকি পরীক্ষায়। ঠিক আছে, সংক্ষেপে দিয়েছি। দেখুন অনুবাদ গ্রন্থ কি, কোন কোন গ্রন্থ অনুবাদ করেছেন, মানে অনেক আছে না, মেন মেনগুলো দিয়েছি। এর মধ্যে দেখুন তিনি গিরিশ কার্নাডের তুগ্ধ নাটকে মারাঠি অনুবাদ করেন। ঠিক আছে, তাহলে গিরিশ কার্নাডের কন্নড়ি ভাষায় লেখা তুলো নাটক, সেটা হচ্ছে মারাঠি অনুবাদ কে করেন? বিজয় তেন্ডুলকর। দেখুন মোহন রাকেশের আধে আধুরে হিন্দি থেকে কিন্তু মারাঠি ভাষায় অনুবাদ করেন। ওকে, আর 3 নম্বর টেনেসি উইলিয়ামসের স্ট্রিট কার নেম ডিজায়ার, এটা ইংরেজি থেকে তিনি মারাঠি ভাষায় অনুবাদ করেন। ওকে, যেহেতু তিনি মারাঠি ভাষায় নাট্যকার ছিলেন। তো
উপন্যাসের তালিকা আমরা একদিন কি জানতাম যে কাদম্বরী এক কাদম্বরী দোন তার দুটো উপন্যাস আছে, কিন্তু না, তার 9টা উপন্যাস আছে। আমরা 3টা খোঁজ পেয়েছি। কাদম্বরী এক 1996, কাদম্বরী দোন 2005, আর একটা খোঁজ পেয়েছি মিট্টি কি গাড়ি। মিট্টি কি গাড়িটি 1984 হচ্ছে প্রকাশকাল। ঠিক আছে, তাহলে প্রবন্ধ সংগ্রহ, তিনি কোন কোন প্রবন্ধ গ্রন্থ লিখেছিলেন? হ্যাঁ, দেখুন, পাহিজে জাতিছে 1965, তাহলে কোনো দরকার নেই। 2 নম্বর দেখো কলমা 6 পোরাঞ্চা 86, 3 নম্বর দেখো মাতে হালুয়া 1990। ঠিক আছে, তা দেখো চলচ্চিত্রের নাট্যরূপের তালিকা। ওকে, দেখুন নিশান্ত, আক্রোশ, অর্ধসত্য, সামনা সব সাল দেওয়া আছে পাশে, অথেন্টিক প্রকাশকাল। ঠিক আছে, মন্থন, সিংহাসন, আকৃত, গেহরায়ে, উমবার্থ, ঈশ্বর মাইম কোং, এটা শেষ চিত্রনাট্য 2005 প্রমুখ বেশ কিছু তিনি চলচ্চিত্রের চিত্রনাট্যগুলি লিখেছেন। ঠিক আছে, অনেক তথ্য আছে, সেগুলো পরে দেখাচ্ছি। তিনি স্বয়ংসিদ্ধ টিভি সিরিজ লিখেছিলেন। এই সিরিজে তার মেয়ে প্রিয়া তেন্ডুলকার প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন। তার শেষ চিত্রনাট্য হচ্ছে ঈশ্বর মাইম কোং 2005। এটি আসলে গল্পকার দিব্যেন্দু পালিতের গল্পের মুখাভিনয় রূপান্তর। ওকে, তাহলে একাঙ্ক নাটকের তালিকা, তিনি কোন কোন একাঙ্ক নাটক লিখেছিলেন। ওকে, তার প্রথম একাঙ্ক নাটক হলো পরিচয়। প্রথম একাঙ্ক নাটকের নাম কি? পরিচয়। এছাড়া অন্যান্য একাঙ্ক নাটকগুলি হলো রাত্রি, অন্ধকার, 4 দিন এবং বালি। দেখো শিশু কিশোর বা শিশুতোষ নাটক তিনি লিখেছিলেন, সেগুলো আর বলছি না। ইথে বল মিল্টাত, মেষপত্রে, পাতলাচ্চ পরিচলাগিন, রাজরানীলা, ঘাম হাওয়া, বাবা হারাওয়ালে, ববেচি ঘোষণা। ঠিক আছে, তার একটি ছোট গল্প সংকলনের নাম কি? সেটা হচ্ছে গোষ্টা তাসি গামতিচি 1977। ঠিক আছে, সাল দরকার নেই। তা দেখো তার রচনার বাংলা ভাষায় অনুবাদ তালিকা বহু আছে, মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট আমরা সেগুলো দিয়েছি, বাকিগুলো প্রশ্নে পেয়ে যাবেন। ঠিক আছে, 1 নম্বর দেখুন কন্যাদা নাটকটির বাংলা ভাষায় অনুবাদ করেন বিনা আগাসে। 2 নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শান্ততা কোট চালু আহে। এই নাটকটি বাংলা ভাষায় অনুবাদ করেন শুল্কা বসু সেন। ওকে, রণবীর সুমেধের সহযোগিতা। এটা শুল্কা নয় শুক্লা হবে, প্রিন্টিং মিস্টেক আছে, শুক্লা বসু সেন হবে এটা। হ্যাঁ, শুল্কা নয়, শুক্লা বসু সেন। ঠিক আছে, এটা প্রথমে ঠিক আছে। তো রণবীর সুমেধের সহযোগিতায় তিনি অনুবাদটা করেন। অনুবাদের নাম কি দিয়েছেন? চুপ, আদালত চলছে। ঠিক আছে, তাহলে শুক্লা বসু সেন রণবীর সুমেধের সহযোগিতায় এটা অনুবাদটা করেছিলেন। ওকে, পুরস্কার ও সম্মান লাভ খুবই ইম্পর্টেন্ট। প্রথম একটা যে 1970 সালে তিনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার লাভ করেন, বহু আছে। 1970 সালে তিনি কমলা দেবী চট্টোপাধ্যায় পুরস্কার লাভ করেন। ওকে, এবং বহু আছে, সেইগুলো দেখে নেবেন। হ্যাঁ, 3, 4, 5 বহু আছে। 5 নম্বর দেখুন তিনি 1984 সালে শিল্পকলায় অবদানের জন্য ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ লাভ করেন। তবে দেখুন 6 নম্বর তিনি 1993 সালে সরস্বতী সম্মান লাভ করেন। তো দেখুন 7 নম্বর 1998 সালে তিনি সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ লাভ করেন। 8 নম্বর দেখুন তিনি 1999 সালে কালিদাস সম্মান লাভ করেন। 9 নম্বর দেখুন 2006 সালে তিনি হচ্ছে দ্য লিটল ম্যাগাজিন তারা পুরস্কার লাভ করেন। ঠিক আছে, এরকম বহু পুরস্কার আছে, আমরা বাছাই করা কিন্তু পুরস্কারগুলো দিয়েছি। আর 3 নম্বর দেখুন তিনি 1981 সালে আক্রোশ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ কাহিনী ও শ্রেষ্ঠ চিত্রনাট্য বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। ঠিক আছে, আর 4 নম্বর দেখুন তিনি 1983 সালে অর্ধসত্য চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ চিত্রনাট্য বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। বহু তথ্য আছে, এগুলো দেখে নেবেন। ওকে, তো ভিডিও কাজ শেষ। তো আশা করি বাইরে আর পরীক্ষা আসবে না, গ্যারেন্টি। আর প্রশ্ন কিন্তু দেখে নেবেন। তাহলে দেখুন ভারতীয় কবি সাহিত্যিকদের পরিচয়। ঠিক আছে, সংক্ষিপ্ত আকারে, কারণ পরীক্ষা প্রশ্ন আসে যে কে কোন ভাষার কবি ও নাট্যকার। এখানে কিন্তু ধরুন একটা উদাহরণ দিচ্ছি, জীবনানন্দ দাশ, তিনি কিন্তু কবি হিসেবে ফেভারিট। তিনি একটা প্রবন্ধ গ্রন্থ লিখেছেন বা 14টা উপন্যাস লিখেছেন, কিন্তু সেটা ধরা হয় না, কারণ আমরা বলি কি জীবনদাসকে কবি হিসাবেই আমরা সম্মান দিই। ঠিক আছে, সেরকমই এখানে কিন্তু অনেকেই প্রবন্ধ লিখেছেন, বা হয়তো বলতে পারেন যে বীর তেন্ডুলকার হচ্ছে উপন্যাস লিখেছেন, বীর তেন্ডুলকার হচ্ছে আপনার প্রবন্ধ গ্রন্থ লিখেছেন, গল্প সংকলন লিখেছেন, কিন্তু আমরা তাকে নাট্যকার হিসেবে জানি। তো মোটামুটি যেইগুলো মেন মেন লিখেছেন সেগুলো হিসেবে এখানে দিয়েছি। ঠিক আছে, ওটা বড় কথা নয়, মানে কে কোন ভাষার ঔপন্যাসিক বা কবি সেটা হচ্ছে জানতে হবে। একটা প্রশ্ন আছে, হ্যাঁ, আবার কে কোন ভাষার মানে কোন দেশের মানে নাট্যকার বা ঔপন্যাসিক,
সেটা জানতে হবে। ফার্স্ট হচ্ছে ভারতীয় কবি সাহিত্যের পরিচয়, ঠিক আছে। দেখুন ফার্স্ট হচ্ছে কবি সাহিত্যে এতে পরিচয়, সাজানো কোনো বইতে পাবেন না, বারবার বলছি। যেমন কালিদাস, তিনি হচ্ছেন সংস্কৃত ভাষার কবি নাট্যকার, হ্যাঁ। তারপর দেখুন শূদ্রক, সংস্কৃত ভাষার নাট্যকার। তারপর দেখুন কবির, পরিবেষ্টিত ভোজপুরি ভাষার কবি। তারপর দেখুন ভানুভক্ত আচার্য, নেপালি ভাষার কবি। 5 নম্বর দেখুন আল্লামা মোহাম্মদ ইকবাল, এগুলো হচ্ছে উর্দু ও ফার্সি ভাষার কবি। মানে এইগুলো পড়তে হবে যে কালিদাস ভাষাটার নাম কি সংস্কৃত, শূদ্রক ভাষার নাম কি সংস্কৃত, কবির হচ্ছে ভাষার নাম কি পরিবেষ্টিত ভোজপুরি ভাষা, ভানুভক্ত আচার্য কোন ভাষার কবি, নেপালি ভাষার কবি। এইগুলো জানতে হবে, ঠিক আছে। আল্লামা মোহাম্মদ ইকবাল উর্দু ও ফার্সি ভাষার কবি, ঠিক আছে, এরকম জানতে হবে। তাহলে মুন্সি প্রেমচন্দ্র, হিন্দি ও উর্দু ভাষার উপন্যাসের ছোট গল্পকার, ঠিক আছে। তাহলে হিন্দি ও উর্দু ভাষা হচ্ছে মুন্সি প্রেমচন্দ্র। গোপীনাথ মহান্তি, উড়িয়া ভাষার উপন্যাসিক ছোট গল্পকার। তিনি কিন্তু নাটকও লিখেছিলেন, প্রবন্ধ লিখেছিলেন, ঠিক আছে। তবু তাকে আমরা মানে উপন্যাস ছোট গল্পকার হিসেবে বেশি জানি, হ্যাঁ। গোপীনাথ মহান্তি হচ্ছে উড়িয়া ভাষার উপন্যাস ছোট গল্পকার। তো ভাষার নাম জানতে হবে। অমৃতা প্রীতম পরীক্ষায় এসেছিল, এমএসসি পরীক্ষায়, পাঞ্জাবি ভাষার কবি উপন্যাসের ছোট গল্পকার। তিনি কিন্তু প্রবন্ধও লিখেছেন, কিন্তু আমরা মানে মেনগুলো ধরবো যে কবি উপন্যাস ছোট গল্পকার হিসেবে তিনি ফেমাস হয়েছেন। তো অমৃতা প্রীতম কি পাঞ্জাবি ভাষার কবি উপন্যাস ছোট গল্পকার। বিজয় তেন্ডুলকার মারাঠি ভাষার নাট্যকার, ঠিক আছে। বিজয় তেন্ডুলকার কোন ভাষার নাট্যকার, মারাঠি ভাষার। লাস্ট আয়াপ্পা পানিকর মালায়ালাম ভাষার কবি ও প্রাবন্ধিক। তার কোন ভাষা, মালায়ালাম ভাষা, ঠিক আছে। তাই এবার রিপিট করে নেই। কালিদাস সংস্কৃত ভাষা, শূদ্র সংস্কৃত ভাষা, কবির হচ্ছে পরিবেশিত ভোজপুরি ভাষা, ভানুভক্ত আচার্য নেপালি ভাষা, আল্লামা মোহাম্মদ ইকবাল উর্দু ও ফার্সি ভাষা, মুন্সি প্রেমচন্দ্র হিন্দি ও উর্দু ভাষা, গোপীনাথ মহান্তি উড়িয়া ভাষা, অমৃতা প্রীতম পাঞ্জাবি ভাষা, বিজয় তেন্ডুলকার মারাঠি ভাষা, আয়াপ্পা পানিকর মালায়ালাম ভাষা। ওকে, এটা হচ্ছে ভারতীয়। এবার দেখুন পাশ্চাত্য কবি সাহিত্যের পরিচয়, মানে হচ্ছে আন্তর্জাতিক সাহিত্য, ঠিক আছে। দেখুন এখানে আছে ফার্স্ট উইলিয়াম শেক্সপিয়ার, ইংরেজ কবি ও নাট্যকার। তাহলে কোন দেশের কবি, ইংরেজ বলেছে, হ্যাঁ, মানে ব্রিটিশ আর কি, ইংল্যান্ড। তাহলে দেখুন জোয়ান ভোলফগাং ফন গোটে বা গেটে, জার্মান, জার্মান ভাষার কবি উপন্যাসিক যা আছে তার ভাষাকে জার্মান ভাষা, মানে জার্মানির কবি ছিলেন। লিও টলস্টয় রুশ ঔপন্যাসিক, মানে রাশিয়ার ঔপন্যাসিক, ঠিক আছে, ছোট গল্পকার যাই থাকুক। গিদ্দ মোপাসা ফরাসি কবি ঔপন্যাসিক ও ছোট গল্পকার। তাহলে ফরাসি, গিদ্দ মোপাসা ফরাসি ভাষার কবি, ঠিক আছে। আন্তন চেকভ রুশ নাট্যকার, মানে রাশিয়ার নাট্যকার, ঠিক আছে। ম্যাক্সিম গোর্কি রুশ সোভিয়েত ঔপন্যাসিক, হ্যাঁ, রুশ সোভিয়েতের ঔপন্যাসিক হচ্ছে কি ম্যাক্সিম গোর্কি। টি.এস. এলিয়ট আমেরিকান কবি, ঠিক আছে, আমেরিকান কবি, মার্কিন যুক্তরাষ্ট্রের কবি। আর্নেস্ট মিলার হেমিংওয়ে হচ্ছে আমেরিকান ঔপন্যাসিক, ঠিক আছে। তাহলে আর্নেস্ট মিলার হেমিংওয়ে আমেরিকান। ল্যাংস্টন হিউজ আমেরিকান কবি, আমেরিকান বেশিরগুলো আছে, ল্যাংস্টন হিউজ আমেরিকার কবি, ঠিক আছে, বা উপন্যাসিক যা থাকুক। আপনার উদার চিলিয়ান কবি, মানে চিলির কবি, ঠিক আছে। তাহলে কোন দেশে বাড়ি, চিলিতে বাড়ি। গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস কলম্বিয়ান ঔপন্যাসিক, হ্যাঁ, কলম্বিয়ায় বাড়ি। তো দেখতে পাচ্ছ তোমরা এই ছকের মাধ্যমে কোনভাবে দিয়েছি, আমরা সাজিয়েছি, যাতে তোমরা খাতা লিখতে পছন্দ করো, আমাদের বইটা সেটাই। উইলিয়াম শেক্সপিয়ার ইংরেজ, জোয়ান ভলফগাং মানে ব্রিটিশ বা লন্ডন, জোয়ান ভলফগাং ফন গোটে জার্মান, জার্মানি, লিও টলস্টয় হচ্ছে রাশিয়ার, গিদ্দ মোপাসা ফরাসি, হ্যাঁ, ভাষার কবি ঔপন্যাসিক। আর আন্তন চেকভ হচ্ছে রুশ নাট্যকার রাশিয়া, ম্যাক্সিম গোর্কি রুশ সোভিয়েত, টি.এস. এলিয়ট আমেরিকান, আর্নেস্ট মিলার হেমিংওয়ে আমেরিকান, ল্যাংস্টন হিউজ আমেরিকান, পাবলো নেরুদা চিলিয়ান মানে চিলির কবি, আর গাব্রিয়েল গার্সিয়া মার্কেস কলম্বিয়ান ঔপন্যাসিক এবং ছোট গল্পকার বা সাংবাদিক। তাহলে গাব্রিয়েল গার্সিয়া মার্কেস হচ্ছে কলম্বিয়ার, ঠিক আছে। এবার কিন্তু পরীক্ষা এখানে তো 1 নাম্বার আসবে, ঠিক আছে। এবার কিন্তু এসেছিল যে কোন দেশে বাড়ি। তাতে বাংলা সাহিত্যে ইউরোপীয় প্রভাব সাজানো কিন্তু কোনো বইতে পাবে না, বারবার বলছি। তথ্য সংক্ষিপ্ত পরিসরে আমাদের অন্যান্য বইতে পেয়ে যাবে, কিন্তু সাজানো কোনো বইতে পাবে না। ফার্স্ট দেখো কবি সাহিত্যিক একদিকে, একদিকে পরিচয় একদিকে, ঠিক আছে, ছক আকারে। বারবার কিন্তু কপি করবেন না দয়া করে, অনেক বই কপি হয়ে যায় আমাদের, কপি করবেন না। বাংলার বাইরন দেখো নবীনচন্দ্র সেন, বাংলার স্কট হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বাংলার শেলি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলার ডিকেন্স শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বাংলার জোলা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বাংলার হাড্ডি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বাংলার এলিয়ট বিষ্ণুদে, বাংলার কিটস সুকান্ত ভট্টাচার্য, বাংলার আর্নল্ড মহিলার মজুমদার, বাংলার অ্যারিস্টটল রাজনারায়ণ বসু, বাংলার টলস্টয় মহেন্দ্রচন্দ্র নন্দী, বাংলার মিল্টন দুলোককে বলা হয় হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, মাইকেল মৌসুম দত্ত, বাংলার মোপাসা প্রভাত কুমার মুখোপাধ্যায়, বাংলার শেক্সপিয়র গিরিশচন্দ্র ঘোষ, বাংলার ওয়ার্ডসওয়ার্থ জীবনানন্দ দাস, বাংলার ল্যাম সৈয়দ মুজতবা আলী, বাংলার নেরুদা সুভাষ মুখোপাধ্যায়, আর বাংলার রবার্ট ফ্রস্ট শক্তি চট্টোপাধ্যায়, ঠিক আছে। এরকম বহু আছে, মেন যেগুলো আছে বাংলাতে ইউরোপীয় প্রভাব সেগুলো দিয়ে দিয়েছি। তাহলে বাংলা বাইরন নবীনচন্দ্র সেন, বাংলা স্কট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বাংলা শেলি রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলা ডিকেন্স
চট্টোপাধ্যায়, বাংলার জোলা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বাংলার হাড্ডি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বাংলার এলিয়ট বিষ্ণুদেব, বাংলার কীট সুকান্ত ভট্টাচার্য, বাংলার আর্নল্ড মহিলাল মজুমদার, বাংলার অ্যারিস্টটল রাজনারায়ণ বসু, বাংলার টলস্টয় মহেন্দ্রচন্দ্র নন্দী, বাংলার মিল্টন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং মাইকেল মধুসূদন দত্ত উভয় কী বলা হয়, বাংলার মোপাসা প্রভাত কুমার মুখোপাধ্যায়, বাংলার শেক্সপিয়ার গিরিশচন্দ্র ঘোষ, বাংলার ওয়ার্ডসওয়ার্থ জীবনানন্দ দাস, বাংলার ল্যাম্প সৈয়দ মুজতবা আলী, বাংলার নেরুদা সুভাষ মুখোপাধ্যায়, বাংলার রবার্ট শক্তি চট্টোপাধ্যায়। এবার বহু লোককে আছে কিন্তু মেন দিয়েছি। তা দেখো কবি সাহিত্যিকদের সম্পূর্ণ নাম ছদ্মনাম। দেখুন ছদ্মনাম অনেকেরই আছে, কিন্তু যেগুলো আমরা সম্পূর্ণ নাম পেয়েছি তাদেরই ছদ্মনাম দিয়েছি। ভালো করে বুঝুন, ছদ্মনাম অনেকগুলোই আছে, কিন্তু যেগুলো আমরা মানে পেয়েছি মানে সম্পূর্ণ নাম তারই ছদ্মনাম দিয়েছি, ঠিক আছে। ফার্স্ট বিজয় তেন্ডুলকার, ফুল নাম হচ্ছে বিজয় ধন্দপন্থ তেন্ডুলকার। লিও টলস্টয়, লেভ নিকোলায়েভিচ টলস্টয়। ম্যাক্সিম গোর্কি, অ্যালেক্সি ম্যাক্সিমোভিচ পেসকভ। টি.এস. এলিয়ট, টমাস স্টান্স এলিয়ট। গেটে, জোয়ান ভোলফগাং ফন গোটে। গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস, গ্যাব্রিয়েল জোসে দে লা কনকর্ডিয়া গার্সিয়া মার্কেস। গেটের ছদ্মনাম দেখুন, গেটে পুরো নাম পাওয়া গেছে জোয়ান ভোলফগাং ফন গোটে, সবাই জানো। তার ছদ্মনাম পাওয়া গেছে হেরমেলোর। হেরমেলোর ছদ্মনাম ইতালিতে যান, ঠিক আছে। তাহলে হেরমেলোর কার ছদ্মনাম? গেটের নাম। যেমন গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস, ওকে, এর নাম কি পুরো নাম? গাব্রিয়েল জোসে দে লা কনকর্ডিয়া গার্সিয়া মার্কেস। ছদ্মনাম হচ্ছে সেপ্টিমাস। কোন তথ্য শুধু বইতে নেই সেটা আপনি জানিয়ে দেবেন, ঠিক আছে। যেমন ল্যাংস্টন হিউজ, পুরো নাম জেমস মার্শাল ল্যাংস্টন হিউজ। যেমন আর্নেস্ট হেমিংওয়ে, পুরো নাম হচ্ছে আর্নেস্ট মিলার হেমিংওয়ে, ঠিক আছে। এর একটা ছদ্মনাম পাওয়া গেছে, কি ছদ্মনাম? রিং লাডনার জুনিয়র। তাহলে ছদ্মনামটা কি আর্নেস্ট হেমিংওয়ের? রিং লাডনার জুনিয়র। আপনারা দেখুন রিকার্দো এলিয়েসের নেপতালি রেইয়েস বাসোয়ালতো। গিদ্দ মোপাসা পুরো নাম দেখুন আরি রেনি আলবেয়র গিদ্দ মোপাসা। আর লাস্ট আন্তন চেকভ, আন্তন পাভলোভিচ চেকভ, ঠিক আছে। এগুলোর পুরো নাম আর সম্পূর্ণ নাম দিয়ে দিয়েছি। আর কি চাই বলুন, সবই দেওয়া আছে এখানে। আর দেখুন নোবেল পুরস্কার তালিকা, যে কারা কারা নোবেল পুরস্কার পেয়েছিল, হয়তো একটা আসতে পারে এখান থেকে সাল মনে রাখার জন্য। নোবেল পুরস্কার যারা পেয়েছিল, মানে আমাদের পাঠ্যে যে 21 জন সাহিত্যিক আছে, 4 জন নোবেল পুরস্কার পেয়েছিল। দেখুন ফার্স্ট টি.এস. এলিয়ট বা টমাস স্টান্স এলিয়ট, তিনি 1948 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার লাভ করেন। 2 নম্বর দেখুন আর্নেস্ট মিলার হেমিংওয়ে, তিনি 1954 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার লাভ করেন। 3 নম্বর দেখুন পাবলো নেরুদা, তিনি হচ্ছে 1971 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার লাভ করেন। আর 4 নম্বর সর্বোপরি গাব্রিয়েল গার্সিয়া মার্কেস, তিনি হচ্ছে 1982 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার লাভ করেন, ঠিক আছে। নোবেল পুরস্কার তালিকা সেটাও আমরা দিয়ে দিয়েছি। আর সর্বোপরি শেক্সপিয়ার নাটকের চরিত্র দিয়েছি, যে শেক্সপিয়রের 3য় পর্বের ট্র্যাজেডি নাটক, তার একটি উল্লেখযোগ্য চরিত্র। হ্যাঁ, আমার 3য় পর্বের যেগুলো ট্র্যাজেডি নাটক আছে সেগুলো দিয়েছি আমরা। হ্যামলেট, দেখুন কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র। হ্যামলেট কেন্দ্রীয় চরিত্র, নায়ক ছিল ডেনমার্কের যুবরাজ। হ্যামলেটের পিতা ডেনমার্কের রাজা। হ্যাঁ, গার্টরুড হ্যামলেটের জননী। ক্লডিয়াস ডেনমার্কের রাজার ভাই। ওফেলিয়া মানে হ্যামলেটের প্রিয়া, দ্বিতীয় কেন্দ্রীয় চরিত্র বা নায়িকা চরিত্র। লিয়াটেস ওফেলিয়ার ভাই। আর পল নিওস, এগুলো হচ্ছে উল্লেখযোগ্য চরিত্র, ঠিক আছে। পরীক্ষার চরিত্রগুলো যেগুলো মেন সেগুলো আমরা দিয়েছি এখানে। আর অভিনয় গুরুত্ব তথ্যাদি সেগুলো বেশি পড়াবো না, অনেকটা বড় এগুলো। নাটকটি প্রথম অভিনীত হয়েছিল রচনার 1 বছর পরে। রচনা হয়েছিল কবে? 1601 খ্রিস্টাব্দে। অভিনয় হয়েছিল তার 1 বছর পরে, অর্থাৎ 1602 খ্রিস্টাব্দে। এবং তার 2-1 বছরের মধ্যে এটা প্রকাশিত হয়। সমালোচকদের মধ্যে শেক্সপিয়ারের ট্র্যাজেডি নাটকগুলির মধ্যে হ্যামলেট নাটকই সর্বশ্রেষ্ঠ। তাহলে স্টার্টতে রাখো, সমালোচকদের মধ্যে শেক্সপিয়ার ট্র্যাজেডি নাটকগুলির মধ্যে কোনটা সর্বশ্রেষ্ঠ? মনে রাখবে হ্যামলেট, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। ওকে, দেখুন এগুলো দিয়েছি, তাকে তথ্য পড়াবো না। তো 2 নম্বর ওথেলো। হ্যাঁ, তাহলে হ্যামলেটের রচনাকাল কত? 1601 খ্রিস্টাব্দটা বলেছি। ওকে, তাহলে দেখো 2 নম্বর হচ্ছে ওথেলো। ওথেলো রচনাকাল কত? 1604 খ্রিস্টাব্দ। ব্যাকেটে রচনাকাল দেওয়া আছে। উল্লেখযোগ্য চরিত্র দেখো ওথেলো, যিনি ছিলেন ভেনিসের কৃষ্ণাঙ্গ বীর সেনাপতি, কেন্দ্রীয় চরিত্র বা নায়ক চরিত্র। ডেসডিমোনা ভেনিসের সিনেটরের কন্যা, শ্বেতাঙ্গ সুন্দরী, ওথেলোর স্ত্রী, দ্বিতীয় কেন্দ্রীয় চরিত্র বা নায়িকা চরিত্র। তাহলে দেখো ডেসডিমোনার পিতা, যিনি ছিলেন ভেনিসের সিনেটর। ইয়াগো ওথেলোর সঙ্গী, সামরিক সহচর, ভিলেন চরিত্র এখানে। আর ক্যাসিও, এগুলো হচ্ছে উল্লেখযোগ্য চরিত্র। অভিনয় গুরুত্ব তথ্যাদি দেখো, সংক্ষেপে বলছি যে এই নাটকটি 1604 খ্রিস্টাব্দে রচিত হয় এবং ওই বছরই মানে 1604 খ্রিস্টাব্দে প্রথম অভিনীত হয়, ঠিক আছে। নাটকটি পারিবারিক ট্র্যাজেডি। নাটকটি হচ্ছে নায়ক প্রধান, অর্থাৎ ওথেলো কেন্দ্র করে সব কিছু তার প্রতি সবার দৃষ্টি। ওকে, ওথেলো ভিন্ন অপরিচিত চরিত্র সর্বকালের জন্য উজ্জ্বল হয়ে আছে। তাই একজন হলেন ওথেলো প্রিয়া ডেসডিমোনা। দ্য সুইটেস্ট ইনোসেন্স, এটা কি? অপাপ বিদ্যা ভোরের প্রস্ফুটিত ফুল। অন্যজন হলেন ভিলেন চরিত্র ইয়াগো।
ইয়াগো চরিত্রটি নাটক দিতে গতিদান করেছে। ঠিক আছে, বাকি তথ্যগুলো সেটা পরে বলছি। তা দেখুন 3 নম্বর কিং লিয়ার বা রাজা লিয়ার, রচনাকাল কত 1605 খ্রিস্টাব্দ। ওকে, কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র দেখুন। লিয়ার তিনি ছিলেন ব্রিটেনের রাজা, কেন্দ্রীয় চরিত্র বা নায়ক চরিত্র। ওকে, তো দেখুন গনরিল রাজা লিয়ারের প্রথমা বা জ্যেষ্ঠা কন্যা, আলবেনি ডিউকের স্ত্রী। তাও দেখুন রেগান রাজা লিয়ারের দ্বিতীয় কন্যা, কর্নওয়ালের ডিউকের গৃহবধূ। দেখুন কর্ডেলিয়া তৃতীয় বা সর্বকনিষ্ঠা কন্যা, সহায়ত পিতৃভক্তি, পরবর্তীতে ফ্রান্সের রাজার স্ত্রী। তো এগুলো হচ্ছে কিং লিয়ার রাজা লিয়ারের চরিত্র। অভিনয়গত তথ্যাদি দেখুন, যে নাটকটি প্রথম অভিনীত হয়েছিল, রচনা আছে 1605 খ্রিস্টাব্দ, তার 1 বছর পরে অর্থাৎ 1606 খ্রিস্টাব্দে। ওকে, বহু তথ্য আছে সেটা দেখাবার একটু বলে দিই যে হলিন্সের তথ্যপঞ্জি থেকে একটি কাহিনী অবলম্বনে প্রায় 1 বছর আগে কিং লিয়ার নামে একটা নাটক অভিনীত হয়। শেক্সপিয়ারের কিং লিয়ার হয়তো সেই ভস্ম থেকে জেগে ওঠা চলচ্চিত্র। লিয়ারের ট্র্যাজেডির মূল উৎস রয়েছে লিয়ারের আশাভঙ্গের মধ্যে। ঠিক আছে, এরকম একটা তথ্য আছে, পরে বলবো, আর বলছি না। তা দেখো 4 নম্বর ম্যাকবেথ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, রচনাকাল কত 1606 খ্রিস্টাব্দ। এই চরিত্রগুলো কিন্তু আমি প্রশ্নেও দিয়েছি, এই 5টা নাটকের মধ্যে ম্যাকবেথের চরিত্র কিন্তু আমি প্রশ্নেও দিয়েছি। ঠিক আছে, দেখো ম্যাকবেথের একটি উল্লেখযোগ্য চরিত্র দেখো, ম্যাকবেথ কেন্দ্রীয় চরিত্র বা নায়ক চরিত্র। তারপর দেখো লেডি ম্যাকবেথ, এটা ম্যাকবেথের স্ত্রী, দ্বিতীয় কেন্দ্রীয় চরিত্র বা নায়িকা চরিত্র। তারপর দেখো ডানকান, খুব ইম্পর্টেন্ট চরিত্র। ঠিক আছে, স্কটল্যান্ডের রাজা ছিলেন ডানকান। ব্যাংকো ডানকানের সেনাপতি। ম্যালকম ডানকানের পুত্র। আর ম্যাডকাপ স্কটল্যান্ডের বীরও, ম্যালকমের সহযোগী, হলে পড়ে নেবে। তাদের অভিনয় ও গদ্য তথ্যাদি, এর একটি প্রথম অভিনীত হয়েছিল রচনার 4 বছর পর, রচনা হয়েছিল 1606 খ্রিস্টাব্দে, তার 4 বছর পর অর্থাৎ 1610 খ্রিস্টাব্দে। এই নাটকটির কাহিনীর সূত্রপাত হচ্ছে হলিনসেডে। লিপসা, মৃত্যু, যুদ্ধ, ডাকিনী বিদ্যা, রক্তের গন্ধ সব মিলিয়ে ট্র্যাজেডির মেঘ এই নাটকে শুধু ঘন হয়ে ওঠেনি, নাটকটি করেছে অন্ধকারাচ্ছন্ন। এরকম বহু তথ্য আছে সেটা না। আর লাস্ট এটা দিয়েছি 5 নম্বর অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা, রচনাকাল হচ্ছে 1606 থেকে 60 খ্রিস্টাব্দ। ওকে, কয়েকটি উল্লেখিত চরিত্র দেখুন। মার্ক অ্যান্টনি যে কেন্দ্রীয় চরিত্র ছিল আর নায়ক চরিত্র ছিল, তার নামে আরেকটি আছে। তারপর ক্লিওপেট্রা, যিনি মার্ক অ্যান্টনি পিয়া ছিলেন, দ্বিতীয় কেন্দ্রীয় চরিত্র বা নায়িকা চরিত্র। অক্টোভিয়াস সিজার অ্যান্টনির প্রধান প্রতিদ্বন্দ্বী, অ্যান্টনির সহকারী টিমিউভার বা টিমিউভারকে বলে রোমান প্রশাসক, ইনি পরবর্তীকালে রোমের প্রথম সম্রাট হন। তাহলে মার্ক অ্যান্টনি, ক্লিওপেট্রা, অক্টোভিয়াস সিজার কারা ছিলেন? অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রার চরিত্র। কে কী ছিল সেটা পড়তে হবে না। প্রকাশকাল নতুন তথ্যাদি, এটি শেক্সপিয়ার রচিত একটি ট্র্যাজেডিধর্মী নাটক। এর একটি 1606 থেকে 7 খ্রিস্টাব্দে রচিত হলেও 1623 খ্রিস্টাব্দের ফার্স্ট ফোলিওতে এটি প্রথম মুদ্রিত প্রকাশিত হয়। টমাস নর্থ প্লুটার্ক লাইফ অফ মার্কাস অ্যান্টোনিয়াস গ্রন্থের যে ইংরেজি অনুবাদ করেন, তারই ভিত্তিতে মার্ক অ্যান্টোনিও ক্লিওপেট্রা সম্পর্ককে উপজীব্য করে এই নাটকটি রচিত হয়েছে। এই নাটকে পার্থিয়ান যুদ্ধ থেকে ক্লিওপেট্রার আত্মহত্যা পর্যন্ত ঘটনার বিবরণ রয়েছে। ঠিক আছে, নাটকে অ্যান্টনির প্রধান প্রতিদ্বন্দ্বী হলেন কি? অক্টোভিয়াস সিজার। ইনি ছিলেন অ্যান্টনির সহকারী টিমিওভার, মানে রোমান প্রশাসক। পরবর্তীকালে তিনি রোমের প্রথম সম্রাট হন। আর ট্র্যাজেডি নাটকের একটি রোমান প্লে। এরকম বহু তথ্য আছে পড়াচ্ছেন, তাহলে মেন মেন চরিত্রগুলো পড়ে রাখতে হবে। সব তথ্য মনে রাখতে হবে না, জাস্ট বইটা রিভিউ করার জন্য সব তথ্য দিয়েছি। জাস্ট মনে রাখবে যে মার্ক অ্যান্টনি, ক্লিওপেট্রা, হ্যাঁ, অক্টোভিয়াস সিজার, এগুলি উইলিয়াম শেক্সপিয়ারের কোন নাটকের চরিত্র? উত্তর হচ্ছে অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা নাটকের চরিত্র। মানে এইভাবে তোমরা শুধু মনে রাখবে। ঠিক আছে, কে কী ছিল, কোনটা সম্রাট ছিল মনে রাখতে হবে না, আমি রিভিউর জন্য দিয়েছি এগুলো। ঠিক আছে, বাকি এই তথ্যগুলো পড়তে হবে না। ওকে, অভিনয় সালটা দেখে নেবে যে 1606 থেকে 7 খ্রিস্টাব্দে রচিত হলেও, হ্যাঁ, 1623 খ্রিস্টাব্দে এটা ফার্স্ট ফোলিওতে মুদ্রিত প্রকাশিত হয়। এটা অভিনয় সালে জানা যায় না। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের টপিক। দেখুন বই বেরিয়ে গেছে, এই বইগুলো, হ্যাঁ, এই উমার সঙ্গে বইটা বেরিয়ে গেছে। অল ইন ওয়ান বুকিং হচ্ছে, সাউথিও বুকিং হচ্ছে। কত টাকা দাম সবগুলো বুকিং হচ্ছে। সারি চৈতমালা, প্রাচীন মধ্যযুগ, এগুলো আজকে বুকিং করলে কালকে ছেড়ে দেবো। বাংলা সারথি, অল ইন ওয়ান, অনুবাদ সঙ্গ আজকে বুকিং করলে 5 দিন পর ছাড়া হবে। ঠিক আছে, তো সবাই বুকিং করে নেবেন, স্ক্রিনশট করে রাখুন। যারা এই বইটি কিনতে চান, দাম তো অনেকে জানেন না, তারা হচ্ছে আমার যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে রেখেছি, 876888302330 নাম্বার যোগাযোগ করে নেবেন। ঠিক আছে, এই হচ্ছে বইটার রিভিউ। আশা করি এর বাইরে পড়বে না। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলআইকনটি প্রেস করবেন। ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো, আর বইটি লাগলে অবশ্যই কমেন্টে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। রাখলাম, তাহলে সবাই ভালো থাকবেন।